নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৪ ফেব্রুয়ারি ভারতীয় সময় মধ্যরাতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সই করেছেন এবং স্পষ্ট হয়ে গেল যে রাশিয়া থেকে তেল কেনার জন্য আমেরিকা ভারতের উপর যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছিল সেই শুল্ক তারা প্রত্যাহার করে দিচ্ছে। অর্থাৎ ভারত থেকে এখন আমেরিকায় যে পণ্য রপ্তানি হবে তার জন্য 18% শুল্ক গুনতে হবে এবং একই সঙ্গে ভারত এটাও প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 5 বছর তারা 5,000 বিলিয়ন ডলার মূল্যের সামগ্রী পরিষেবা নেবে আমেরিকা থেকে। তার মধ্যে শক্তি ক্ষেত্রে সহযোগিতা আছে, ক্রিটিক্যাল মিনারেলস আছে, বিমান এবং তার যন্ত্রাংশ আছে এবং তথ্য প্রযুক্তি আছে। কয়েকদিন আগে ভারত সরকার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিলস সম্পাদন করেছিল। তারপর আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি অবশ্যই শিল্প, বণিক মহল এবং দেশের সাধারণ মানুষের কাছে একটা বড় স্বস্তির বিষয়। এটা অবশ্যই জাতীয় ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বড় খবর। সেই খবরটা উল্লেখ না করে তো পারা যায় না। অনেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, বিশেষত কংগ্রেসীরা, তৃণমূলীরা, যে প্রেসিডেন্ট ট্রাম্প সবকিছু ঠিক করে দিচ্ছে ভারতে এবং প্রধানমন্ত্রী মোদীর আশ্চর্য রকম নীরবতা নাকি এটাই প্রমাণ করে যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাই করছেন। অনেকে কটাক্ষ করে বলেছিলেন যে আত্মনির্ভর ভারত নয়, এটা হচ্ছে ট্রাম্প নির্ভর ভারত। যাই হোক, রাজনীতির অলিন্দে এসব কুটকাচারে চলতেই থাকবে, কিন্তু সত্যিটা হলো ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বহু প্রতীক্ষিত, সেটা স্বাক্ষরিত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সাইন করে অতিরিক্ত 25% যে শুল্ক ভারতীয় পণ্যের রপ্তানির উপর চাপিয়েছিলেন সেটাকে প্রত্যাহার করে নিয়েছেন। এরপর চুক্তির নিটিগ্রিটি ক্রমশ প্রকাশ্যে আসবে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল সংসদে জানিয়েছেন যে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ চুক্তির রূপ দেশের মানুষের কাছে তারা তুলে ধরবেন। এখন সংসদ চলছে, সংসদেও আলোচনা হবে হয়তো এটা নিয়ে। কিন্তু আমার প্রতিবেদন অবশ্যই এই বিষয়টা নিয়ে নয়, কারণ আমি এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে পারি এবং এই প্রতিবেদন করতে গেলে যে ধরনের পড়াশোনা করা দরকার সেগুলো আমি নিয়মিত করি। কিন্তু আমি দেখেছি আমার দর্শকরা রাজ্য রাজনীতির সম্পর্কেই বেশি আগ্রহী, সেজন্য মাঝে মধ্যে চেষ্টা করি এ ধরনের প্রতিবেদন করতে, সেটা কিন্তু খুব নিয়মিত হয় না। যাই হোক, আমার আজকের প্রতিবেদনের শিরোনাম কমিশন কার্যত ক্লিন বোল্ড করে দিল দিদিমণিকে। কেন এরকম শিরোনাম দিলাম? দর্শকরা বলবেন, ডেটা খরচ করে মশাই আপনার প্রতিবেদন দেখব, সেই চর্বিত চর্বরিত করেন। আমি বলি তাদেরকে, ঘটনার ঘন ঘটা তো সবসময় হয় না, কিন্তু বর্তমানে এসআইআর এর আবহে প্রতিদিনই নির্বাচন কমিশনের দিক থেকে বা রাজ্য প্রশাসনের দিক থেকে কিছু না কিছু খবর হচ্ছে এবং যার তাৎপর্য সুদূর প্রসারী। আপনাদের আরো একবার স্বনির্বন্ধ অনুরোধ করি সহায়তা করার জন্য। আপনারা করছেন তার জন্য কৃতজ্ঞ। যারা করতে চান তারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আর্থিক সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। এবার আমি কেন বললাম যে কমিশনের গুগলিতে ক্লিন বোল্ড হলেন দিদিমণি? দেখুন, 9 ফেব্রুয়ারি এসআইআর মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে। সেই শুনানি নিয়ে তো আগাম কিছু বলার স্পর্ধা আমার নেই, কারণ সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি হবে। তার আগে কিন্তু নির্বাচন কমিশন একটি হলফনামা দাখিল করেছে। ভারত সরকারও এতে পার্টি হয়েছে,
কারণ সনাতন ঐক্যমঞ্চ নামে একটি প্রতিষ্ঠান এই মামলার শরিক। তারা বলেছে যে নির্বাচনের এই যে এসআইআর এর সময় রাজ্যের পুলিশ প্রশাসনকে কমিশন নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুক। দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হলে এমনিতেই আমাদের রাজ্য প্রশাসন লেমডাক হয়ে যাবে, কিন্তু তার আগে যদি রাজ্য প্রশাসনের পুরোটাই কমিশনের অধীনে চলে যায়, যদি আদালত এইরকম রায়ও দেয়, সেটা অবশ্য নজিরবিহীন ঘটনা হবে। এখন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে কি ঠিক বলেছে? মোদ্দা কথা, আমাদের প্রশাসনিক প্রধান মাননীয়া দিদিমণি ফিয়ার মঙ্গারিং করছেন এসআইআর নিয়ে। তিনি অসত্য প্রোপাগ্যান্ডা চালিয়ে যাচ্ছেন এবং একটা ভয় ভীতির বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যে। শাসক দলের কুচো থেকে বড় নেতারা কেউ বলছেন কমিশনের ঠ্যাং খোড়া করে দেব, কেউ বলছেন কমিশনের বুঝে নেব, কেউ বলছেন এসআইআর হলে রক্তগঙ্গা বয়ে যাবে, কোথাও বিডিও অফিসে ভাঙচুর হচ্ছে। কমিশন হলফনামা দিয়ে বলেছে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর কে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে কোনো পরিস্থিতির তুলনা হয় না। দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক প্রধান, সংবিধান হাতে তার মন্ত্রিসভা শপথ নিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে প্রশাসনিক প্রধান ফিয়ার মঙ্গারিং করছেন, অসত্য তথ্য পরিবেশন করছেন, যাতে এসআইআর কে কেন্দ্র করে একটা অস্থির অশান্ত পরিস্থিতি তৈরি হয়। কমিশন যে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশগুলো পালন করা হচ্ছে না। সর্বশেষ বিএলও সুপারভাইজার তাদের ভাতার টাকা আটকে রেখেছে। ময়না এবং পূর্ব বারুইপুর কেন্দ্রের এইআরও একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছিল, কমিশন করেনি। 3 জন রোল অবজারভারকে কমিশনের অনুমতি না নিয়ে তাদের ট্রান্সফার করা হয়েছে। এরকম অনেক অভিযোগ হলফনামায় সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ দিদিমণি যেদিন পিটিশনার হিসাবে আদালতে সওয়াল করলেন, অনুপ্রাণিত মিডিয়া এমন ভাব করলেন যে বঙ্গেশ্বরী বিশ্বজয় করে এসেছেন, তারপরেই কমিশনের এই হলফনামা সুপ্রিম কোর্টে এই মামলায় অন্য মাত্রা যোগ করবে এবং কমিশন কিন্তু তথ্য প্রমাণ পেশ করবে হলফনামার সঙ্গে। একদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতাও থাকবেন ভারত সরকারের পক্ষে, রাকেশ দ্বিবেদী থাকবেন, মিস্টার নাইডু থাকবেন, অন্যদিকে তো ব্যারিটন ভয়েস নিয়ে কপিল সিব্বাল, শ্যাম দিওয়ান, অভিষেক মানু সিংভিরাও থাকবেন। তাহলে সুপ্রিম কোর্টের অলিন্দে প্রধান বিচারপতির এজলাসে একটা টান স্নায়ুর লড়াই আমরা দেখতে পাবো। কিন্তু সব থেকে যেটা একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমার খারাপ লেগেছে, যে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছে, তাদের হলফনামায় সুপ্রিম কোর্টে সেই হলফনামা জমা দিয়েছে। এটা আমাদের তো গর্বিত হওয়ার কিছু নেই, বরঞ্চ লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। ইডি মামলায় ইডিও সুপ্রিম কোর্টে দিদিমণির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছেন, নির্বাচন কমিশন একই রকম অভিযোগ এনেছেন। তার আগে শুনেছিলাম সেনার পূর্বাঞ্চল ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে রাজ্যপালের কাছে প্রতিবাদ জানানো হয়েছে দিদিমণির একটা বক্তব্যে, যেখানে দিদিমণি বলেছেন যে ফোর্ট উইলিয়ামে বসে একজন সেনাকর্তা বিজেপির হয়ে কাজ করছেন, এসআইআর এ সহায়তা করছেন। কতটা চাপের মুখে আছেন দিদিমণি শুধু ভাবুন, যে দেশের সেনাবাহিনী যারা সব বিতর্ক সবকিছুর ঊর্ধ্বে, তাদেরকেও এর মধ্যে তিনি টেনে এনে বিতর্কে
জড়িয়ে দিয়েছেন। সেনাবাহিনী আগে দিদিমণির বালিকা সুলভ চপলতাকে খুব একটা গুরুত্ব দেয়নি। একবার নবান্ন দখল করতে আসছে সেনাবাহিনী, দিদিমণিকে দেখে সেনা জওয়ানরা ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গিয়েছিল, সব বলেছিলেন তো। সেনাবাহিনী সেটাকে বলেছিলেন যে বালিকা সুলভ চপলতা, ইগনোর করেছে। কিন্তু যখন সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়ামে অবস্থিত একজন, মানে ওখানে পোস্টেড একজন সেনাকর্তার বিরুদ্ধে এই অভিযোগ দিদিমণি এনেছেন বলে খবরে প্রকাশ হয়েছে, এবং তার প্রতিবাদ সেনাবাহিনী রাজ্যপালের কাছে করেছেন, তা এতে আমরা কি বলবো? এগিয়ে বাংলা? এগিয়ে বাংলার এটাই ছবি যে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিষ্ঠান হলফনামা দিয়ে অভিযোগের পাঁচালি খুলে ধরছে। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে কমিশনের একজন সিইও আছে, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না। আমাদের কমিশনের সিইও মনোজ আগরওয়াল, তাকে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক Y+ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে। ভাবতে পারছেন? মানে তার থ্রেট পারসেপশনটাকে জাজ করেই তো দিয়েছেন। যেভাবে ওই ডিসেম্বর মাসে গত 23 না 24 তারিখে 500-600 লোক কমিশনের দপ্তরে ঢুকে পড়ে কার্যত র্যানস্যাক করেছিল, কোনো অভিযোগ হয়েছে? কাউকে গ্রেপ্তার করা হয়েছে? তাহলে এটাই হচ্ছে এগিয়ে বাংলা। সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজকর্ম করতে দেব না, বাধা দেব। সিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনবে। আবার এই সিও কে কমিশন যখন সিও হিসাবে নিয়োগ করেছে, তাহলে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়েছিলেন প্রাক্তন মুখ্য সচিব মনোজ পাল। ভাবুন, বলে না বিহার আর বাংলা এক নয়, ঠিক তো খোকাবাবু বলেন। বিহার অনেক এগিয়ে গেছে, নির্বাচন হলো তো, রক্তপাত হলো না, একটা বুথে পুনর্গণনার দাবিও কেউ তুলল না, সেখানেও এসআইআর রয়েছে। রাহুল তেজস্বী ভোটাধিকার যাত্রা করেছিলেন, মামলা হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা হয়নি। ভারতবর্ষে কোথাও হচ্ছে না। মনোজ আগরওয়ালের নিরাপত্তা ঝুঁকির মুখে জেনে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরকে বিশ্লেষণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার জন্য Y+ ক্যাটেগরির সিকিউরিটির বন্দোবস্ত করেছে। কতটা লজ্জার! কিন্তু এদের তো লাজ লজ্জা নেই। এরা এখনো বুক চিতিয়ে মুখে যা আসে তাই বলে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নিলে ফলটা ভালো হবে না। মাইলর্ড স্যার বলে দিদিমণি যতই তার নিজের কথা বলুন না কেন, তিনি বলেছেন, বেশ করেছেন, আদালত তাকে অনুমতি দিয়েছিল, তিনি বলেছেন। কিন্তু আদালত চত্বরে ওই আবেগ সবসময় কাজে লাগে না, কখনোই লাগে না। আইন, তথ্য, প্রমাণের ভিত্তিতে আদালত চলে। আমার তো অবাক লাগছে এবং লজ্জা হচ্ছে। আমি এ ধরনের কোনো ইনস্ট্যান্স আছে বলে তো আমার অন্তত মনে নেই। আমার দর্শকরা জানলে আমায় প্লিজ জানাবেন কমেন্ট বক্সে, যে নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কোথাও কখনো আদালতে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক অভিযোগ হলফনামা আকারে পেশ করেছে কিনা আমার জানা নেই। এটা নিদর্শন তৈরি হলো। দিদিমণি সুপ্রিম কোর্টে সওয়াল করে যেমন একটা রেকর্ড করলেন, কোন মুখ্যমন্ত্রী, তিনি অবশ্য পিটিশনার হিসাবে গেছিলেন, এই সওয়াল করেননি। আবার নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বিস্ফোরক অভিযোগ আনেনি। দুটোই রেকর্ড। আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। দিদিমণি পেলেন কি? পেন্সিল ছাড়া কিচ্ছু নয়, হাতে রইল পেন্সিল। প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না, এসআইআর হবে না। এসআইআর হলো, এসআইআর অন্তিম চরণে। তারপরে ওই স্বরাষ্ট্র সচিব সহ 25 জন আধিকারিককে যখন সেন্ট্রাল অবজারভার হিসাবে কমিশন নিয়োগ করলো,
দিদিমণি পাল্টা তালিকা পাঠালেন, 4বার কমিশন অফিসারদের নামের তালিকা চেয়েছিল। যেহেতু দিদিমণি, দেখুন ভাবনাটা কেউ কিছু মনে করবেন না তৃণমূলের বন্ধুরা, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষে একটা রাজ্য, পশ্চিমবঙ্গ তো কোনো স্বতন্ত্র রাষ্ট্র নয়। ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো যেভাবে সংবিধান মানে, যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ মানে, আমরা আশা করি আমাদের রাজ্য প্রশাসনে সেই রকম নির্দেশ মানবে, সেই পথে চলবে, সহযোগিতা করবে। এখানে সবকিছু উল্টো, সবকিছু উল্টো, কোনো কিছু মানব না। 14 তলা যা বলবে সেটাই আইন, সেটাই মানতে হবে। কিন্তু কেউ কেউ ভুলে যেতে পারেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ একটা অঙ্গরাজ্য, কোনো স্বাধীন রাষ্ট্র নয়। কিন্তু অনেকে হয়তো মনে করেন যে তিনি স্বাধীন রাষ্ট্রের অধীশ্বরী, তিনি সংবিধান রচনা করবেন, তিনি যা বলবেন সেটাই আইন, সেটাই সংবিধান। তার ভ্রান্তি বিলাস থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ তার খেসারত দেবে কেন? পদে পদে অসম্মানিত হচ্ছি আমরা। রাজ্যের প্রশাসনিক প্রধানের অসম্মান, তার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমারও অসম্মান। কারণ তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী যখন, তখন তিনি পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। তার পদের মর্যাদা রক্ষা করার দায়িত্ব তার। তার আচরণের জন্য যদি আমাদের মাথা লজ্জায় হেঁট হয়ে যায়, তার তো ক্ষমা চাওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষের কাছে। 9 ফেব্রুয়ারি 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে একবার নির্বাচন কমিশন, একবার ইডি হলফনামায় প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগগুলো করেছে, সেগুলো উড়িয়ে দেওয়া যায়? করেছে তো, ইডি তো করেছে, হলফনামায় করেছে, নির্বাচন কমিশন তো করেছে, তো গালগল্প নয়। কারণ কমিশন আইনের পথে চলবে, এবং আইনের পথে তারা চলছে এবং চলবে বলেই শেষ পর্যন্ত কমিশনেরই জয় হবে। দেখুন সুপ্রিম কোর্ট দু একটা কিছু নির্দেশ দিতে পারে, যেমন দিদিমণি আধার কার্ড নিয়ে বলছিলেন আধার কার্ডকে কেন প্রামাণ্য নথি হিসাবে নেওয়া হবে না। সুপ্রিম কোর্ট বলল এই বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আধার কার্ড একটা পরিচয়, সরকারের বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমের সুবিধা পাওয়ার একটা পরিচয়, কিন্তু এটা নাগরিকত্বের প্রমাণ নয়। দিদিমণি কি বলছেন, ফ্যামিলি রেজিস্টার আমাদের নেওয়া হচ্ছে না। আরে ফ্যামিলি রেজিস্টার এখানে আছে নাকি? ওটা যে বিহারে আছে, কর্ণাটকে আছে, এগুলো স্টেট স্পেসিফিক। যেখানে ফ্যামিলি রেজিস্টারের বিষয়টা আছে সেখানে কমিশন গ্রহণ করেছে, আপনার এখানে নেই। এসসি এসটি শংসাপত্র আদালতের নির্দেশে বাতিল হয়ে গেছে, মামলা চলছে, কমিশন আদালতের রায়টাকে মানছে, সেই জন্য নিচ্ছে না। দোষ আপনাদের, দায় চাপাচ্ছেন কমিশনের ঘাড়ে। এবং এই এসআইআর এর শুরুর আগে থেকে এখনো পর্যন্ত যেভাবে দিদিমণি এবং তার সঙ্গী সাথীরা, নন্দী বৃঙ্গিরা যে শব্দ দূষণ করে চলছেন লাগাতার কমিশনকে আক্রমণ করতে গিয়ে, এটাও বাংলার রুচি, কৃষ্টি, সংস্কৃতির সঙ্গে মিলে না। বাঙালি এই ভাষায় কথা বলে? অতীতে আমরা তো অনেক রাজনীতিবিদকে দেখেছি। দিদিমণির পূর্বসূরি বুদ্ধদেব বাবু, কল্পনাও করতে পারি না যে এই ধরনের ভাষায় তিনি কথা বলতে পারেন। লাগাতার বলে যাচ্ছেন ইনি নাকি বাংলা ভাষাকে বাঁচাতে চান। বাংলা ভাষার সব থেকে লাঞ্ছনা হয়েছে এদের হাতে। এরাই এখন আমাদের নীতি কথার পাটা ওড়াবে, জ্ঞানের কথা বলবে। কিন্তু আমার তো লজ্জা লাগছে।
কমিশনের এই হলফনামা সর্বোচ্চ আদালতে একজন সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এতে আমি সত্যি লজ্জিত, ব্যথিত। জানি না শাসক দলের নন্দীবিঙ্গীদের প্রতিক্রিয়াটা কি, গলা শিরা পুলিয়ে তারা আবার ওই শব্দ দূষণ না করেন, নিয়মিত করে চলেছেন। এ রাজ্যে নির্বাচন কত দফায় হবে? 2011 6 দফায়, 2016 7 দফায়, 2021 8 দফায়। সিওর দপ্তর চাইছে এবারে নির্বাচন 1 দফায় হোক। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবেন সেটা তারাই নেবেন, তবে সিও রেকমেন্ডেশন 1 দফায় ভোট। অনেকে বলেন 1 দফায় ভোট হলে লাভ কি? লাভ একটাই, শাসকের গুন্ডা বাহিনী কুচবিহারে ভোট করিয়ে 3 দিন বাদে মালদায় গিয়ে ফলস ভোট দেবে। এগুলো তো করা যাবে না। তবে তার আগে নিশ্চয়ই নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলবে, ফোর্স ডিপ্লয়মেন্টটা ঠিক করতে হবে, বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ কত আসবে, তার রেশিওটা কি। 68% বাইরের রাজ্যের ফোর্সেস ছিল বিহারে, সেন্ট্রাল ফোর্স ছিল 32%। এই রেশিও এবার বাড়তে পারে, এটাই শোনা যাচ্ছে। এবং গণনা, তার আগে গণনার দিন কাউন্টিং হল, কমিশন কিছু স্টেপস নেবে, যেমন অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি, যেটা ম্যাকিন্টাস বার্নের কথা ছিল, রাজ্যের পূর্ত দপ্তরের অধীনস্থ সংস্থা, তাহলে হঠাৎ করে ব্যাক আউট করলো, এখন এনবিসিসি করবে, রাষ্ট্রায়ত্ত সংস্থা। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মামলার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত হয়েছে। আর রাকেশ দ্বিবেদী সংবাদ মাধ্যমকে বলেছেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে পারে, হতে পারে 20 ফেব্রুয়ারি হলো বা 21 ফেব্রুয়ারি হলো, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা নেই বললেই চলে। কারণ বিভিন্ন জেলায় কাজ অনেক অসমাপ্ত আছে, তার মধ্যে মালদা এবং দক্ষিণ 24 পরগনা উল্লেখযোগ্য। দক্ষিণ 24 পরগনা খোকাবাবুর খাস তালুক না, ওখানে গরমিল হবে না, ওখানে গন্ডগোল হবে না, এটা কেউ ভাবতে পারে? ওটাই স্বাভাবিক। ওখানে গরমিল, গন্ডগোল, ভুয়ো ভোটার, ভুয়ো নথি সব থেকে বেশি, রেকর্ড সংখ্যায় দেখবেন আপনি দক্ষিণ 24 পরগনা। 7.5 লাখ ভোটে জেতা খোকাবাবু ওই ভোটে কিভাবে জেতেন, ভবিষ্যৎ প্রজন্মের কোনো গবেষক যখন গবেষণা করবেন তখন দেখবেন সব বিস্ফোরক তথ্য সামনে চলে আসবে। তর্জনী উঁচিয়ে একে চ্যালেঞ্জ, ওকে চ্যালেঞ্জ, আমি একটা কেউ কেটা, আমি একটা হনু, আমার নামে গগন কাঁপে, ওগুলো যে শূন্য কুম্ভের ঝংকার, ওই পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে থাকা, বৈভবের আস্পালন করতে অভ্যস্ত, হেলিকপ্টারে নেমে লিফটে করে ওঠা যে যুবাটি করে আসছেন, চিরদিন এই দাপট তার থাকবে না। রবীন্দ্রনাথ একটা কথা আছে জানেন তো, অদৃষ্টেরে সুধালেম চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে, সে বলিল চেয়ে দেখো দেখিলেম আমি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। কোকাবাবু রবীন্দ্রনাথের এই কথাগুলো মনে রাখবেন, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.